হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেল থেকে পরবর্তী সেমিস্টারগুলোতে তোমরা সোশিওলজি রিলেটেড সমস্ত হেল্প তোমরা পেতে পারো। আচ্ছা, আজকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো অলরেডি যে ক্যালকাটা ইউনিভার্সিটির GE এবং CC-4 যে ভিডিওটার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে। এছাড়াও অনলাইন ব্যাচে যারা রয়েছে তাদেরকেও বলেছিলাম এই উইকের মধ্যে তোমাদের সাজেশন দেব। তো অলরেডি আমি সাজেশনের পিডিএফটা আমি গ্রুপে তোমাদের দিয়ে দিয়েছি। আর যারা এই সাজেশন অনুযায়ী তোমরা পিডিএফ নিতে চাও তারা 599 পে করে তোমরা টোটাল ফুল স্টাডি ম্যাট কিন্তু পেয়ে যাবে, যেখানে তোমরা 2 নম্বর, 5 নম্বর এবং 15 নম্বরের অ্যান্সার সম্পূর্ণ সাজেশন বেসিস পাবে। চলো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তোমাদের মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি পেপারের সাজেশন নিয়ে। সাজেশনটা আলোচনা করার আগে তোমরা আশা করছি থাম্বনেলে দেখে নিয়েছো যে কিভাবে বেশি নম্বর পাওয়া যেতে পারে। অর্থাৎ খুব সিম্পল কথায়, ভালো মার্কস পেতে গেলে তোমাদের রাইটিং প্যাটার্নটা বা লেখার ধরনটা কেমন হওয়া উচিত, কোন কোন ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন একটা অ্যান্সার লেখার সময়। এটা তোমরা হয়তো এগুলোর উপর খুব বেশি জোর দাও না, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোর উপর জোর দেওয়া প্রয়োজন। আমি সেগুলো আলোচনা করব, এবং আলোচনা করার আগে আমি একটু বলে দিই যে ফুল মার্কস তোমাদের 65, 15 নম্বরে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। এই 15 নম্বরের প্রশ্ন কিভাবে লিখবে সেটা, এবং 5 নম্বরের গুলো কিভাবে লিখবে, এই দুটো পার্টের জন্যই আজকের আলোচনা। যে দুটো পার্ট কিভাবে, এই দুটো পার্ট থেকে ম্যাক্সিমাম নম্বর বা ম্যাক্সিমাম মার্কস তোমরা এখান থেকে ক্যারি করতে পারো। দেখো, এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা কেন আমি তুলে ধরেছি। তোমাদের কোশ্চেন পেপার যখন পাবে, কোশ্চেন পেপার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এই কথাটা লেখা থাকে, ঠিক সেম প্যাটার্ন, জাস্ট তোমাদের কোশ্চেন পেপার থেকে এটা কপি করা। ঠিক এখান থেকে এই পর্যন্ত তোমরা দেখতে পাবে তোমাদের কোশ্চেন পেপারে। যখন তোমরা ফাইনালে তোমরা পরীক্ষা দেবে তখন এই লেখাটা পাবে, এবং এতদিন পর্যন্ত তোমরা পেয়েছো। কতজন এটাকে মেনটেন করো আমি জানি না। তো দেখো কি লেখা আছে, একটু পড়ি। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গিভ দেয়ার অ্যান্সার ইন দেয়ার ওন ওয়ার্ডস। হোয়াট ডু ইউ মিন বাই ওন ওয়ার্ডস? ওন ওয়ার্ডস অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল। দেখো, আজকে আমি আমাদের এই পেপারটার কথা যদি বলি, যে সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণার পেপারটা যতটা সম্ভব হবে তোমরা প্র্যাকটিক্যাল জায়গা থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এবং সম্পূর্ণ নিজের ভাষায়। তুমি যত বেশি নিজের ভাষায় নিজের মতো করে যে যত বেশি গুছিয়ে লিখতে পারবে তার মার্কস কিন্তু তত বেটার হবে। ওকে, অর্থাৎ তোমার নিজের ভাষাটা এখানে গুরুত্বপূর্ণ, তোমার লেখার ধরনটা বা তুমি কেমনভাবে সেটাকে প্রেজেন্ট করছো, তোমার প্রেজেন্টেশন স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রেজেন্টেশন করতে গেলে কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয়, যে কোনো কোশ্চেন, আমি একটা ইন জেনারেল একটা ধারণা তোমাদের দিচ্ছি, যে কোনো কোশ্চেনের শুরুতে কি লিখবে, শেষে কি লিখবে, এই পার্টটাও খুব জানা প্রয়োজন। দেখো, শুরুতে অবশ্যই বেসিক পার্ট। আমি একটা কোশ্চেন ধরে যদি আমরা আলোচনা করি, মনে করো যে সামাজিক গবেষণা বলতে কি বোঝো, বা সামাজিক গবেষণা আমি যদি বলি যে রিসার্চ ডিজাইন এসেছে তোমাদের লিখতে হবে, তাহলে রিসার্চ ডিজাইন কিভাবে লিখবে? রিসার্চ ডিজাইনের বেসিক পার্ট, তাহলে বেসিক পার্টের মধ্যে কি থাকবে? অবশ্যই হোয়াট থাকবে, হোয়াট ইজ রিসার্চ ডিজাইন। তারপর তুমি টাইপসে আসবে, দেন প্রত্যেকটা টাইপসকে এলাবোরেট করে উইথ এক্সাম্পল এলাবোরেট করবে বা ডিসক্রাইব করবে, এবং সঙ্গে সঙ্গে এক্সাম্পল দেবে। যেটা এই এক্সাম্পলটা সবসময় চেষ্টা করবে আমাদের প্রতিদিনের জীবন থেকে উদাহরণটাকে দেওয়া, তাহলে তোমার লেখাটা তত বেশি অ্যাট্রাকটিভ হবে। ওকে, এবং নাম্বার 4 যেটা, যে আরেকটা পার্ট তোমাদের মাথায় রাখা প্রয়োজন, যে আমরা বেশ কিছু কনসেপ্ট আমরা সবাই একদম ট্র্যাডিশনাল প্যাটার্নে লিখেই যাই, তাই তো? কোনো প্যারা নেই, আমি পরপর লিখে যাচ্ছি, আমার কোনো প্যারা চেঞ্জ নেই, আমার কোনো পয়েন্ট নেই। এই লেখার ধরন কিন্তু একদম কেউ করবে না, যতই 15 নম্বরের অ্যান্সার হোক। চেষ্টা করবে ছোট ছোট প্যারাতে ছোট ছোট কনসেপ্ট বিল্ড আপের মধ্য দিয়ে লেখার চেষ্টা করবে এবং পয়েন্ট আউট করার চেষ্টা করবে।
আরেকটা যেটা তোমরা করতে পারো, আমি নেক্সট স্লাইডে একটা এক্সাম্পল রেখেছি যেটাকে আমরা বলে থাকি ডায়াগ্রাম। ডায়াগ্রাম শোনার পর তোমরা ভাবছো স্যার সোশিওলজিতে আবার ডায়াগ্রাম কিভাবে ইউজ করব। প্রত্যেকটা কনসেপ্টকে তুমি তোমার মতো করে ডায়াগ্রাম ব্যবহার করতে পারো সোশিওলজিতে। দেখো আমি দুটো ডায়াগ্রাম এখানে তুলে ধরেছি, একটা হচ্ছে টাইপস অফ স্যাম্পলিং, তোমাদের এই পেপারে আছে, নমুনার প্রকারভেদ। এই যে নমুনার প্রকারভেদ যদি আসে তোমরা এই প্যাটার্নটা দিতে পারো। এবার এই প্যাটার্নটা তুমি যে কোনো পার্টেই দেখাতে পারো। মনে করো হোয়াট ইজ রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইন আসলো, তুমি রিসার্চ ডিজাইনটা ছোট্ট করে 3টে থেকে 4টি শব্দের বিনিময়ে এটাকে তুমি বোঝাতেই পারো। তাহলে এমন ছোট ছোট তুমি যেমনভাবে চিন্তা ভাবনা করছো বিষয়টাকে নিয়ে, সম্পূর্ণ তোমার ভাবনার উপর বেস করে ইউনিক কিছু ডায়াগ্রাম তুমি এখানে ব্যবহার করতেই পারো। তোমাদের যদি কনফিউশন হয় যে স্যার আমরা এখানে এই ডায়াগ্রামটা ব্যবহার করতে পারবো কিনা, তোমরা কোন টপিকের কি ডায়াগ্রাম নিজে থেকে তৈরি করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো, আমি কারেকশন করে দেবো, অসুবিধা নেই। তাহলে স্যাম্পলিং এর মেথডটা কি? দেখো স্যাম্পলিং এর দুটো ভাগ, প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি কনভেনিয়েন্স, জাজমেন্ট, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, নন প্রবাবিলিটির 4টে ভাগ। এই 4টে ভাগ মনে করো তোমাদের নন প্রবাবিলিটি আসলো, তাহলে নন প্রবাবিলিটির মধ্যে তুমি এই ডায়াগ্রামটা এঁকে দিতে পারো, প্রবাবিলিটির মধ্যে ডায়াগ্রামটা এঁকে দিতে পারো। এগুলো খুব বেশি সময় লাগবে না, কিন্তু তোমার লেখার অর্থাৎ প্রেজেন্টেশন স্টাইলটা বেটার হয়, বা যিনি খাতা দেখবেন তার ক্ষেত্রে বোঝার সুবিধা হয়। খুব ছোট ছোট প্যারা করে প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে ডায়াগ্রাম ব্যবহার করার মনে হচ্ছে ডায়াগ্রাম ব্যবহার করা যেতে পারে, বা কোনো একটা ডায়াগ্রাম বা কোনো একটা সংকেত দিয়ে বোঝানো যেতে পারে, সেখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। এরপর দেখো স্টেজ অফ রিসার্চ। প্রথমে কি করতে হয়? প্রবলেম ডিফাইন করতে হয়, দেন রিভিউ অফ লিটারেচার, তারপর হাইপোথিসিস ফর্মুলেশন 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্টে রিসার্চ ডিজাইন সিলেক্ট করতে হয়, 5 নম্বর পার্টে ক্যারি আউট দি রিসার্চ, 6 নম্বর পার্টে রেজাল্ট ইন্টারপ্রিটেড, তারপর হচ্ছে রিপোর্ট ফাইন্ড মানে টোটাল রিসার্চ রিপোর্ট লিখতে হয়, দেন ডিসকাশন। তাহলে এই যে পার্টটা দেখো, আমরা স্টেজ অফ রিসার্চ লেখার সঙ্গে সঙ্গে এই ডায়াগ্রামটা একটা ব্যবহার করে দিতে পারি। আশা করছি আমি বোঝাতে পারছি যে ডায়াগ্রাম বলতে আমি কোন বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি বা কোন বিষয়গুলো তোমরা তুলে ধরতে পারো। ওকে, আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো, আমি আরও একবার বলে দেবো। চলো আজকের আলোচনায় আসি, এবার মূল আলোচনায়। দেখো এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম যে তোমরা বিশেষ করে তোমাদের যারা দেখো অন্যান্য সাবজেক্টে যারা অনার্স নিয়েছো, আজকে জিই বা জেনারেলে যারা রয়েছো, জি এবং সিসি অর্থাৎ তোমাদের সোশিওলজি অনার্স কারোরই নয়, তো সেক্ষেত্রে বলবো তোমরা তোমাদের অনার্সের সাবজেক্টেও কিন্তু সেম প্যাটার্ন ফলো করতে পারো। সেটা অন্য কোনো যে কোনো সাবজেক্ট অনার্সে হতে পারে, যে কোনো সাবজেক্টে অনার্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, পল সায়েন্স হতে পারে, যেখানে এভাবে ডায়াগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনটাকে সুন্দর করে তোলার চান্সেস থাকে, সেখানে অবশ্যই তোমরা ডায়াগ্রাম ব্যবহার করো। এডুকেশনে যারা রয়েছে তারা ব্যবহার করতে পারো, হিস্ট্রি তো অবশ্যই ব্যবহার করতে পারো। হিস্ট্রিতে তো অনেক সময়কালকে ব্যবহার করে তোমরা বিভিন্ন ঘটনাগুলোকে তুলে ধরতে পারো ডায়াগ্রামের মধ্য দিয়ে। অবভিয়াসলি সেটা দেখার মধ্য দিয়ে একজন টিচার খুব ভালোভাবে সেটাকে উপলব্ধি করতে পারবেন এবং সেটা তোমার প্রেজেন্টেশনটা খুব ভালো হয় এবং সেটা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে পজিটিভ ইমপ্রেশন ফেলে, যেটা আলটিমেটলি তোমার মার্কস বাড়াতে সাহায্য করবে। ওকে, আরেকটা বিষয় আমি মিস করে গেলাম, একটু বলে দিই যে তোমরা অবশ্যই হ্যান্ড রাইটিংটার ওপর গুরুত্ব দাও, হ্যান্ডরাইটিংটার ওপর অবশ্যই গুরুত্ব দাও এবং প্রত্যেকে কনক্লুশন একটা পজিটিভ এবং একটা টোটাল সামারাইজ করে একটা কনক্লুশন লেখার চেষ্টা করো যে কোনো অ্যান্সারের পরেই। ওকে, তাহলে এটা গেল খুব ছোট ছোট কয়েকটা পয়েন্ট যেগুলো তোমরা মাথায় রেখে আশা করছি পরীক্ষা দেবে এবং আশা করছি এগুলোর ওপর বেস করে তোমরা যদি প্র্যাকটিস করো। প্রথম কথা হচ্ছে প্র্যাকটিস তোমাকে করতে হবে। প্র্যাকটিস যত করবে এই বিষয়গুলো তত বেশি তোমার লেখার মধ্যে আসবে এবং যত প্র্যাকটিস করবে সেটা ততটা কিন্তু তোমার ফাইনাল এক্সামের ক্ষেত্রেও বেটার হবে। ওকে, অর্থাৎ প্র্যাকটিসটা খুব প্রয়োজন, এটা কিন্তু খুব প্রয়োজন। তোমরা প্র্যাকটিস করতে থাকো এই সাজেশনের উপর বেস করে। চলো 15 নম্বরের আমি প্রথমে 4টি কোশ্চেন দিয়েছি। দেখো, কনসেপচুয়ালাইজেশন, অপারেশনালাইজেশন অর্থাৎ স্পষ্টীকরণ কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো। তারপর আছে হাইপোথিসিস, প্রকল্প কাকে বলে, প্রকল্পের পরীক্ষণ পদ্ধতি, ধারণা, প্রস্তাব ও প্রকল্পের মধ্যে সম্পর্ক, কনসেপ্ট, প্রপোজিশন, হাইপোথিসিস। এগুলোর বেসিকটা জানতে হবে। এগুলো থেকে কিন্তু 2 নম্বরেও আসতে পারে, এগুলো থেকে আবার 5 নম্বরেও কিন্তু আসতে পারে। এবং
15 নম্বরের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখো, সামাজিক গবেষণায় ব্যবহৃত গবেষণা নকশা, রিসার্চ ডিজাইন। আমি স্টার মার্ক দিয়ে রাখলাম রিসার্চ ডিজাইন 3টা, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট। 15 নম্বরের আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এথনোগ্রাফিক পদ্ধতি, সামাজিক গবেষণায় তুলনামূলক পদ্ধতি। দেখো কম্পারেটিভ এথনোগ্রাফির মধ্যে তোমরা এথনোগ্রাফিকটাকে বেশি গুরুত্ব দেবে, তুলনামূলকভাবে এথনোগ্রাফিটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসছে সম্ভাবনা নির্ভর নমুনায়ন। নমুনা থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন পড়তে বলবো। দেখো প্রথমত এখানে আমি নমুনার 2টো প্রশ্ন দিয়েছি, অবশ্যই নমুনার প্রবাবিলিটির ভাগ এবং নন প্রবাবিলিটির ভাগ, এই 2টো প্রশ্নই কিন্তু দেখে রাখবে। 2টো প্রশ্ন থেকে তোমরা কিন্তু একটি কমন পাবে। তারপর আসছে সামাজিক তত্ত্ব গবেষণার মধ্যে সম্পর্ক, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এরপর আসছে 5 নম্বর। 5 নম্বরের আমি রেখেছি 9টা মতো প্রশ্ন। দেখো এই 9টার মধ্যে তোমরা কি করবে, যে নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। নমুনায়ন থেকে আমরা 2টো কোশ্চেন পড়েছি, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি? সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি? নমুনার ভাগ দেখো, এগুলো কিন্তু টোটাল টাইপস গুলো দেখে রাখবে। সমগ্র কোন নমুনার মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমি কোনগুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। সুতরাং তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোন কোন শর্ট প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিতে বলছি সেগুলোকে তোমরা আলাদাভাবে মার্ক করে তৈরি করো। সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়? স্তরবিন্যাসী নমুনা চয়ন কি? বর্ণনামূলক গবেষণা, ইম্পর্টেন্ট। নিরীক্ষামূলক গবেষণা এবং নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদান। নিরীক্ষামূলক গবেষণার মধ্যে থেকেও কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছেই। ওকে, আচ্ছা, এবার ব্রড এরিয়া থেকে যদি বলি, আমরা যতটা পড়লাম স্যাম্পলিং মেথড, স্যাম্পলিংটা কিন্তু খুব ভালো করে পড়বে, স্যাম্পলিং থেকে প্রশ্ন আসবেই। স্যাম্পলিং থেকেই তোমরা 20 থেকে 25 ইজিলি কমন পাবে। ওকে, স্যাম্পলিং থেকে তোমরা ইজিলি কমন পাবে 20 থেকে 25। স্যাম্পলিং মেথড অবশ্যই তৈরি রাখো। এরপর আসছে ধারণা ও চলক বলতে কি বোঝো? কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক গবেষণা করা হয়? ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো? হাইপোথিসিস কাকে বলে? আরেকটা পার্ট দেখো, হাইপোথিসিস এবং এই যে রিসার্চ ডিজাইন, এটা ডিজাইন থেকে এসছে। হ্যাঁ, গবেষণা নকশার একটা ধরন। গবেষণা নকশাটা অবশ্যই দেখে রাখবে, এখান থেকে পাবে। আর প্রকল্প থেকে কোশ্চেন পাবে। গুণবাচক গবেষণার গুরুত্ব দেখো, এখানে গুণবাচক আর আমরা একটা ডেসক্রিপটিভ পড়লাম বর্ণনামূলক, এই দুটোর মধ্যে একটা পাবে। সামাজিক গবেষণার ব্যাখ্যামূলক পদ্ধতি বলতে কি বোঝো? সামাজিক গবেষণার তুলনামূলক পদ্ধতি। দেখো তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য, তুলনামূলক পদ্ধতি অলরেডি তো আমরা বললাম যে তোমরা 15 জন্য দেখবে, তো এটা 5 জন্য কিন্তু আসবে। আরেকটা হচ্ছে গবেষণা নকশার প্রয়োজনীয়তা, এটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গবেষণা নকশার কেন প্রয়োজন বা গবেষণা নকশার প্রয়োজনীয়তা কি? এরপর আসছি 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের প্রশ্ন দেখো, এগুলো আর আলাদা করে বলার কিছু নেই, তোমরা গবেষণা নকশা দেখে রাখবে। আমি প্রথমেই বলে দিয়েছি, একদম সিলেবাস ডিসকাশন থেকে বারবার বলছি, প্রত্যেকটা কনসেপ্টের বেসিক জায়গা জানা প্রয়োজন। চলক কি, তথ্য কি, মুখোমুখি সাক্ষাৎকার কি, প্রপোজিশনস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্দেশ্যমূলক নমুনা চয়ন কি? গুণগত গবেষণার যে কোনো 2টি ধরন, হাইপোথিসিস বা বক্তব্যের মধ্যে পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গবেষণা কি আসবে, নিরীক্ষামূলক গবেষণার ধরন। ওকে, এই গেল কয়েকটা 2 নম্বর। আরও কয়েকটা 2 নম্বর আমি এখানে রেখেছি, তার মধ্যে প্রশ্নমালা অবশ্যই দেখবে। সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কোন পরিস্থিতিতে প্রয়োজন? গুণগত সামাজিক গবেষণা বলতে কি বোঝো? সমীক্ষা কাকে বলে? পর্যবেক্ষণ কি? নমুনায়ন কাকে বলে? স্তরিত নমুনায়ন কাকে বলে? সম্ভাবনা অনির্ভর নমুনায়নের সংজ্ঞা দাও। সংখ্যাগত গবেষণা বলতে কি বোঝো? এবং একই সঙ্গে তোমরা গুণগত গবেষণাটাও দেখে রাখবে। ওকে, এবং প্রত্যেকটার এক্সাম্পল। ওকে, হাইপোথিসিস, প্রকল্প বলতে কি বুঝি? প্রকল্প থেকে আমরা ছোট প্রশ্ন বড় প্রশ্ন দুটোই কিন্তু পেতে পারি, আমরা আগে আলোচনা করলাম। 5 নম্বরের জন্য অবশ্যই প্রকল্প তৈরি রাখতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল 2 মার্কের কোশ্চেন। তাহলে 15, 5, 2 টোটাল টাইমে বলে দিলাম।
এগুলোর উপর বেস করে তোমরা প্রিপারেশন নাও। বেশ কয়েকটা মাস, 1 মাসের বেশি হয়তো সময় আছে আমি যতটা জানি। তো তোমাদের পরীক্ষা আশা করছি তোমরা এই সময়ের মধ্যে এই সাজেশন বেসিস যদি তোমাদের কোনো প্রশ্ন তৈরি না থাকে তোমরা তৈরি করে নিতে পারবে। এছাড়াও যারা এখনও প্রিপারেশন নেওয়া শুরু করোনি, যারা ফুল স্টাডি ম্যাট চাইছো, তারা অবশ্যই তোমরা আমাদের অ্যাপসে চলে যাও, অ্যাপসটা ইনস্টল করে নাও। অ্যাপসে গিয়ে দেখবে এই কোর্সটা লঞ্চ করা রয়েছে প্রায় 2 মাস 2.5 মাস আগে। তো তোমরা এখনও এটাকে বাই করতে পারবে। বাই করলেই তোমরা সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ পেয়ে যাবে এবং সাজেশন ওয়াইজ শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন প্রত্যেকটাই তোমরা সেখানে অ্যাভেলেবেল পাবে। এবং আরও একটা বিষয় বলার, কিছু ভিডিও ক্লাস পাবে। অর্থাৎ তোমাদের যদি কনসেপশন ক্লিয়ার করার প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা ওখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে। এবং ভিডিও পেইড কোর্সের মধ্যে আমরা বেশ কিছু ভিডিও রেখেছি এই কোর্সের ওপর বেস করে, এই সিলেবাসের ওপর বেস করে। আশা করছি তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। তোমরা একবার দেখে আসতে পারো অ্যাপটা ইনস্টল করে। ওকে, চলো এই পর্যন্ত আজকের ক্লাস শেষ করছি। এই সাজেশনের ওপর বেস করে তোমাদের ফ্রি ক্লাসের কিছু প্রয়োজন হলে, যেটা ইউটিউবে আমরা আপলোড করতে পারি, এমন কোনো টপিক, সেটা বড় প্রশ্ন হলেও অসুবিধা নেই। আমরা ফ্রি পিডিএফ তো কিছু দিচ্ছি না, কিন্তু ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করব। তো তোমরা অবশ্যই জানাতে পারো যে তোমাদের কোন টপিকের ওপর ক্লাস প্রয়োজন, সেই টপিকের ওপর পরবর্তী ক্লাস অবশ্যই আপলোড হবে। ওকে, প্রত্যেককে বেস্ট অফ লাক। এটার উপর বেস করে প্রিপারেশন নিতে থাকতো। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করো।